হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলান। সূরাতুল কাহফি সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৯৩। সে আরো একবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছলো একটি পর্বতমালার দুটি বিচ্ছিন্ন অংশের মধ্যবর্তী স্থানে, যা প্রায় একটি সংযুক্ত বাধার মতো কাজ করছিল। সে এর নিকটবর্তী দিকের জনবসতিপূর্ণ উপত্যকা অঞ্চলে এমন একটি সম্প্রদায়কে দেখতে পায় যার সদস্যরা প্রায় কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না। এই আয়াতটা অবশ্যই আগের আয়াত থেকে প্রসঙ্গটা টেনে আনছে। আগের আয়াতে যা বলার আমি বলেছিলাম সেটা রিপিট করার প্রয়োজন নেই। ৯২ তৃতীয় দিক, যাত্রা শুরু, সফর শুরুর পরে এই আয়াতটা সূচনাটা হচ্ছে, মানে চলছে। তাহলে আমরা ওই প্রসঙ্গটা, যেহেতু আমরা আয়াতগুলো আলাদা আলাদা ভাবে সেশনগুলো মানে উপস্থাপন করছি, সুতরাং ওই প্রসঙ্গটা টেনে আনা দরকার। সে আরও একবার চলতে থাকলো, এই ব্যাপারটা টেনে আনা দরকার। এটা প্রথমবার, অর্থাৎ ৮৫ পরে ৮৬ নম্বরে হাত্তা ইজা বালাগা যেটা ছিল সেখানেও বলেছিলাম। সে একবার চলতে থাকলো, সেখানে বলেছিলাম। তারপরে ৮৯ পরে ৯০ হাত্তা ইজা বালাগা এসেছিল, তখন সে আরেকবার চলতে থাকলো বলেছিলাম। আর এখানে ৯২ পরে ৯৩ যখন এই ব্যাপারটা আসছে, তখন সে আরও একবার চলতে থাকলো, ব্যাপারটা এভাবে বললাম। তারপরে হাত্তা ইজা, যতক্ষণ না পর্যন্ত, যখন এটা এরভাবে হয় যতক্ষণ না পর্যন্ত বললেই যথেষ্ট। তাহলে সে আরও একবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত বালাগা, সে পৌঁছলো। কোথায় পৌঁছলো? এই জায়গাটা কিন্তু একটু সহজ নয়, জটিল আছে ব্যাপারটা, বুঝবার চেষ্টা করুন। বাইনা সাদ্দাইনি, বাইনা বিটুইন আসাদ্দাইনি, সাদ্দুন দুটো সাদের মাঝে, ঠিক আছে। সাদ মানে কি? সাদ মানে হচ্ছে ব্যারিয়ার বা বাধা বলতে পারি বাংলায়, ঠিক আছে। তাহলে দুটো বাধা মানে কি? দুটো বাধা, বাধা তো একটা বাধা, মানে যেটা আমাদের মাইন্ডে বোঝা যায় সহজ সরলভাবে। দুটো বাধা মানে কি? এখানে বলতে যেটা চাইছে সেটা হলো, সে পৌঁছালো কোথায় সেটা একটু বোঝার দরকার আছে। একটি পর্বতমালা, একটি পর্বতমালা, সেই পর্বতমালার দুটি বিচ্ছিন্ন অংশের মধ্যবর্তী স্থান, সেখানে পৌঁছলো সে। তাহলে একটি পর্বতমালা, একটি পর্বতমালা আছে, একটি পর্বতমালা দুটি বিচ্ছিন্ন অংশের মধ্যবর্তী স্থানে, সেই জায়গাটায় পৌঁছলো। এই জায়গাটা হলো। এবার এই যেহেতু একটা পর্বতমালা যা প্রায় একটি সংযুক্ত বাধার মতো কাজ করছিল, তো একটা ছোট্ট গ্যাপ বা পাস বলে যেটাকে, সেটা না থাকলে কি হতো? একটা সংযুক্ত মানে একটা বাধার মতো তো কাজ করতো, ব্যারিয়ার, সাদ, সাদ, সাদ্দুন যেটা রফা স্টেটাস সাদ, সেই ব্যাপারটাই তো তাই, বাধা। তাহলে এই ব্যাপারটা কি হলো? তাহলে শব্দটার ব্যবহার আর সাদ্দাইনি, সাদ্দাইনি কেন করা হয়েছে সেটা বোঝাবার চেষ্টা করছি আমি, যা প্রায় একটি সংযুক্ত বাধার মতো কাজ করছিল। তাহলে সেইখানে পৌঁছালো। এটা আসলে ককেশাস, ককেশাস মাউন্টেন রেঞ্জ, ককেশাস পর্বতমালা, সেটার দিকে ইঙ্গিত করছে। এটা নর্থওয়ার্ড জার্নি, উত্তরের দিকে যে সফরটা করেছিলেন যুলকারনাইন আলাইহিস সালাম, সেদিকে দিকে ইঙ্গিত এটা, ঠিক আছে। ককেশাস, দ্য ককেশাস মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে, ককেশাস পর্বতমালা। এবার এই ককেশাস পর্বতমালার মানে দুটো বিচ্ছিন্ন অংশ আছে, আর মাঝে কি আছে? একটা গ্যাপ আছে, একটা পাস আছে, মাউন্টেন পাস। সেখান দিয়ে এদিক থেকে এদিকে আসা সম্ভব, ঠিক আছে। তাহলে মানে জাবল কেন ব্যবহার করা হলো না? মানে জাবল মানে মাউন্টেন, বা জাবালান বা জাবালাইন ডুয়াল ফর্মটা কেন ব্যবহার করো না? কারণ এই যে এই জিনিসটার উদ্দেশ্যটা, মানে এটা কি হিসেবে ফাংশন করছিল, একটা ব্যারিয়ার হিসেবে, একটা বাধা হিসেবে ফাংশন করছিল, সেইটা বোঝানোটা, তুলে ধরাটা, মানে তুলে ধরা হয়েছে এই আয়াতের মধ্যে। কিন্তু ব্যারিয়ার একটা নেই, দুটো, এই যে মাঝে যদি একটু গ্যাপ থাকে, দুটো পর্বতমালা আর মাঝে যদি একটু গ্যাপ থাকে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে ব্যাপারটা হচ্ছে কি? তাহলে দুটো হচ্ছে তো ব্যাপারটা, কিন্তু দুটো ব্যারিয়ার ঠিক নয়, ব্যারিয়ার একটাই কিন্তু দুটো অংশ।
বোঝালাম, ঠিক আছে। ককেশাস মাউন্টেন রেঞ্জ বা ককেশাস পর্বতমালা, দ্য ককেশাস মাউন্টেন রেঞ্জ ইংলিশে বলে, বাংলায় আমরা ককেশাস পর্বতমালা বলতে পারি, ঠিক আছে। তাহলে সেই জায়গাটা এসে পৌঁছলো। এবার আমরা এগিয়ে নিয়ে যে আলোচনাটা, ওয়াজাদা, সে অর্থাৎ যুলকারনাইন আলাইহিস সালাম খুঁজে পেল বা দেখতে পেল বা পেল, দেখি কি পেল, মিন দুনিহিমা, এটা হচ্ছে ফ্রম বিসাইডস দেম, হিমা হচ্ছে ডুয়াল, মানে দুটো ব্যারিয়ার, তো বুঝতে পারছেন তো কি বলছি, সেজন্য ডুয়াল প্রোনাউন থাকা উচিত, কিন্তু মূলত তো একটাই ব্যারিয়ার বা একটাই বাধা হিসেবে ওটা কাজ করছিল এই পাসটা ছাড়া, সেই জন্য প্রোনাউন দুটো, কিন্তু ব্যাপারটা ওইভাবে বুঝতে হবে, ব্যাপারটা ওইভাবেই অনুবাদ করতে হবে। সে এর নিকটবর্তী দিকের জনবসতিপূর্ণ উপত্যকা অঞ্চলে যা পেল পেল, আর কি পেল, কওমান, সম্প্রদায়, কমিউনিটি, একটি সম্প্রদায়, এমন একটি সম্প্রদায়কে দেখতে পায়। তারপর আয়াতটা কন্টিনিউ হবে, অন দ্য হিদার সাইড অফ দ্য ইনহ্যাবিটেড, অন দ্য হিদার সাইড ইন দ্য ইনহ্যাবিটেড ভ্যালি এরিয়া অফ অফ ইট, ইংলিশে বলতে গেলে এরকম। তাহলে সে মানে যুলকারনাইন আলাইহিস সালাম এর নিকটবর্তী দিকের, মানে এদিকের ওদিকের না, নিকটবর্তী দিকের জনবসতিপূর্ণ উপত্যকা অঞ্চল, মানে ভ্যালি এরিয়া বা ভ্যালি রিজন, উপত্যকা অঞ্চলে এমন একটি সম্প্রদায়কে দেখতে পায়, কওমান সম্প্রদায়, এমন একটি সম্প্রদায়কে দেখতে পায়, এটা দেখতে পেলো বলতে পারতাম, কিন্তু কন্টিনিউশন করেছি সেন্টেন্সটা। এখানে কি বলছে তারপরে লাস্টের অংশটা, লা মানে হচ্ছে না, আর ইয়াকাদু, কাদে ইয়াকাদু, ইয়াকাদুনা প্লুরালে আছে, ইয়াকাদুনা মানে হচ্ছে অলমোস্ট, প্রায়। এবার এটা প্লুরালে কেন আছে, দুটো কারণ। তারা প্রায়, তারাটা কারা, তারাটা কারা, কওমান কমিউনিটি একটা কালেকটিভ নাউন, সেটাকে প্লুরাল দিয়ে ইন্ডিকেট করা যায়। আর তার সদস্যরা, তার সদস্যরা, কওমের সদস্যরা, তারা তো প্লুরাল, তাহলে লা ইয়াকাদুনা সেই কারণে, যার সদস্যরা, ঠিক আছে, যার সদস্যরা প্রায়, এবার কি হচ্ছে দেখে নি, ইয়াফকাহুনা, বুঝতে পারার ব্যাপারটা, মানে ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীরভাবে বুঝতে পারার ব্যাপারটা, ফিক শব্দটা, ফিক, ফাকাহা, ইয়াফকাহুনা, বুঝতে পারার ব্যাপারটা, কিন্তু লা আছে, লা ইয়াফকাহুনা, তাহলে বুঝতে না পারার ব্যাপারটা, তাহলে বুঝতে পারছিল না। কি বুঝতে পারছিল না, কওলান, কওলান কথাবার্তা, মানে অলমোস্ট যেহেতু আছে, প্রায় কোনো 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 কথাবার্তাই বুঝতে পারছিল না, যার সদস্যরা প্রায় কোনো কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না। ওই কথাবার্তায় ওই ডিপ আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছিল না। এটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং কেন, কিছু তো বুঝতে পারলো, কিভাবে বুঝলাম সেটা, কোনো না কোনোভাবে তারা কমিউনিকেট করতে পারলো, পরের আয়াতে আছে বোঝাবো, সেই এবার সেই জন্য উপযুক্ত শব্দটা ব্যবহার করছি, ফিক শব্দটা, ইয়াফকাহুনা, ফাকাহা ইয়াফকাহু, তাহলে ইয়াফকাহুনা, যার সদস্যরা প্রায় কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না, লা, না, পারছিল কিন্তু পারছিল না, লা আছে বলে, নাহলে পারছিল হতো, ঠিক আছে, এই ব্যাপারটা হলো। তাহলে যদি বাংলাটা এবার পড়ি, আর একবার নাহলে বোঝাবো, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, সে আরও একবার চলতে থাকলো, যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছালো একটি পর্বতমালার দুটি বিচ্ছিন্ন অংশের মধ্যবর্তী স্থানে, যা প্রায় একটি সংযুক্ত বাধার মতো কাজ করছিল। সে এর নিকটবর্তী দিকের জনবসতিপূর্ণ উপত্যকা অঞ্চলে এমন একটি সম্প্রদায়কে দেখতে পায়, যার সদস্যরা প্রায় কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না। এবার যখন দ্বিতীয়বারটা পড়লাম বোঝানোর পরে, তখন আপনারা আরেকটু ভালোভাবে বুঝতে পারলেন। এখানে আমি কি বোঝাবো, এখানে বোঝানো যায় সবই আমি বুঝিয়েছি। মেন ব্যাপারটা হচ্ছে একটা দিক তুলে ধরা দরকার, যে এরা যে কথাবার্তা বুঝতে পারছিল না, বা কোনো কথাবার্তায় বুঝতে পারছিল না, প্রায় প্রায় প্রায়, যার সদস্য প্রায় কোনো কথাবার্তায় বুঝতে পারছিল না, এটাতে কি মানে বিস্ময় বা
মানে আশ্চর্য হওয়ার দরকার আমাদের, নাকি ঠিকই আছে? এটা নিশ্চয়ই আশ্চর্য হওয়া দরকার। কেন সেটা আমি আপনাদেরকে এবার বোঝাবো। যুলকারনাইন আলাইহিস সালাম কে? যুলকারনাইন আলাইহিস সালাম, আচ্ছা বর্তমান পৃথিবীর কনটেক্সটে আমি বোঝাই। প্রত্যেক যুগে, এই যুগে এবং প্রত্যেক যুগে পৃথিবীতে কিছু পাওয়ার থাকে আর কিছু সুপার পাওয়ার থাকে। এই সুপার পাওয়ারগুলোর মধ্যেও একটা সুপার পাওয়ার এমন থাকে যে রুলিং স্টেট, সে বিশ্বটাকে প্রায় যেন চালাচ্ছে, রুলিং স্টেট হিসেবে ফাংশন করে। প্রত্যেকটা যুগে থাকে। একটা সময় ব্রিটেন ছিল, তারপরে আমেরিকা হলো, তারপরে এখন ইসরায়েল সেই স্থানটা নিয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন কি পারছেন না এটা এখন আমার বোঝানোর দরকার নেই, কিন্তু ব্রিটেন আর আমেরিকার ফেসটা তো বুঝতে পারছি না। একটা সময় ব্রিটেন সুপার পাওয়ার কিন্তু 6টা ছিল সেই সময়ও, কিন্তু ব্রিটেন রুলিং স্টেট ছিল একটা দীর্ঘ সময়, তারপরে তার থেকে ছোট সময় আমেরিকা রুলিং স্টেট ছিল, তারপরে এখন, আচ্ছা আপনারা আমেরিকা ধরছেন ধরুন, কিন্তু রুলিং স্টেটের কনসেপ্টটা বোঝাতে পারলাম। আর তারপরে এখন আমাদের হিসেবে ইসরায়েল রুলিং স্টেট আছে। ঠিক আছে, এটা না মানতে পারলে রুলিং স্টেটের কনসেপ্টটা বোঝাতে চাইছিলাম আর বোঝাতে পারলাম। এর ফলে কি হয়, ব্রিটেন যখন রুলিং স্টেট ছিল, ব্রিটেনের ভাষা কি? ইংলিশ, ইংরেজি। এই ব্রিটেন রুলিং স্টেট থাকার কারণেই এই ইংলিশের প্রভাব এত বেশি হয় পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী, তাই তো? সেই কারণে আজকে সব থেকে বেশি ভাষা, যে ভাষাটা লোকে বোঝে, সব থেকে বেশি সংখ্যক লোক বোঝে, সেটা হচ্ছে ইংলিশ। সব থেকে বেশি মাতৃভাষা বলছি না, সব থেকে বেশি ভাষা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক বা থার্ড ল্যাঙ্গুয়েজ হোক বা যে ল্যাঙ্গুয়েজ হোক, ইংলিশটা বোঝে, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে সব থেকে বেশি লোক পৃথিবীতে। কোন ভাষা? ইংলিশ। ঠিক আছে, তাহলে ইংলিশটা এরকম ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা বা ডিফ্যাক্টো ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ কি করে হলো? ব্রিটেন রুলিং স্টেট ছিল বলেই হলো। কারণ এর আগে একটা সময় এমন গেছে, আপনারা আইজ্যাক নিউটনের নাম শুনেছেন, স্যার আইজ্যাক নিউটন, ফিজিসিস্ট, ম্যাথমেটিশিয়ান, আরও অন্যান্য কন্ট্রিবিউশন ওনার রয়েছে। উনি যখন ওনার বই লিখছেন, উনি ব্রিটিশ, উনি ইংলিশ, তাই তো, ইংল্যান্ডের লোক, ইংরেজ। তো উনি যখন বই লিখছেন প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ম্যাথমেটিক্সের ওপর, ফিজিক্সের ওপর একটা বই যখন উনি লিখছেন, তখন ওটা কোন ভাষায় লিখছেন? ইংল্যান্ডের লোক, ইংলিশে লেখার কথা, তাই স্বাভাবিক, তাই না? কিন্তু উনি লিখছেন ল্যাটিনে, কারণ উনি বলছে পড়াশুনো ইংলিশ আবার কি, এ তো লোকাল ল্যাঙ্গুয়েজ, একটা একটা স্ট্যান্ডার্ড একটা ল্যাঙ্গুয়েজে লেখা দরকার, ল্যাটিন ভাষায়। তাহলে ল্যাটিন মানে আইজ্যাক নিউটন কত বছর আগেকার? এই তো কত হবে, প্রায় ধরুন, এক্স্যাক্ট আমার মনে নেই, 300-400 বছর হবে, তাই তো, এক্স্যাক্ট খেয়াল নেই অবশ্য, মানে 1000 বছর তো নয়, খুব বেশি পুরনো ইতিহাস নয়, এই 300-400 বছর, 500 বছর। এই সময় ইংলিশ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ছিল না, কিন্তু ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হলো এক সময়। রুলিং স্টেট থাকলে সেই ভাষাটা ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ হয়। এই প্রসঙ্গগুলো টানার দরকার নেই, ওটা অন্য জিনিস বোঝাতে চাইছি আসলে। আমেরিকাতে যেহেতু ইংলিশ ভাষাটাই ব্যবহার করা হয়, শুধু ডায়ালেক্টের ডিফারেন্স রয়েছে, একটা ব্রিটিশ ইংলিশ, একটা আমেরিকান ইংলিশ, কিন্তু ভাষাটা মূলত একই, ইংলিশ। তাহলে ল্যাঙ্গুয়েজটা ওটাই রয়ে গেল। ঠিক আছে, এবার ইসরায়েল এসছে, এবার কি ভাষা আসে দেখা যাক। ইংলিশই থাকবে যেটুকু সচরাচর বোঝা যাচ্ছে, কারণ ইংলিশ এখন ডিফ্যাক্টো ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। হ্যাঁ, আর হিব্রু ভাষা প্রায় বিলুপ্ত ভাষা, সেই কারণে ওটা খুব একটা ফিরে আসার চান্স খুব একটা নেই। তো যাক, এই সেই সময় যুলকারনাইন আলাইহিস সালাম ছিলেন রুলিং স্টেট, পৃথিবীর রুলিং স্টেট, বিশ্বের রুলিং স্টেট সেই সময়ে ছিলেন যুলকারনাইন আলাইহিস সালাম। তো ওনার ভাষা সকলে বুঝবে, সেটাই স্বাভাবিক, কিন্তু এরা বুঝতে পারছিল না। কেন বুঝতে পারছিল না? এটা প্রশ্ন, এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। এইবার ওই যে ককেশাস পর্বতমালার কথা আমরা বললাম, সেটা একটা অঞ্চল দিয়ে পেরোয়, এটা তো একটা মানে ব্ল্যাক সি থেকে, আমরা ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি দুটোর কথাই বলেছি, তাই না? ব্ল্যাক সিটা আসলেই সাগর, ক্যাসপিয়ান সিটা আসলে সাগর না, ওটা হ্রদ, কিন্তু এতই বড়, পৃথিবীর সব থেকে বড় হ্রদ, তাকে ক্যাসপিয়ান লেক না বলে ক্যাসপিয়ান সি বলা হয়। তো এই যে ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি, আর ব্ল্যাক সি আর ক্যাসপিয়ান সির মাঝে
এভাবে একদিকে ব্ল্যাক সি, একদিকে ক্যাসপিয়ান সি, এর মাঝে আছে ককেশাস পর্বতমালা। তার মাঝে একটা পাস আছে অবশ্যই, সেই জন্য ওটা দুভাগে বিভক্ত, একটা পাস আছে। ওইটা ইউরোপ আর এশিয়াকে ভাগ করছে মূলত, ঠিক আছে। ভৌগোলিক মানে এই যে কি বলে কন্টিনেন্ট, ঠিক আছে, কন্টিনেন্ট। তো কন্টিনেন্টগুলো কেন কন্টিনেন্ট আলাদা ধরা হয়? এগুলো ভৌগোলিক কারণে ধরা হয়। তাহলে এইটা ভাগ করছে ইউরোপ আর এশিয়াকে। তো যাই হোক, এটা একটা অঞ্চল দিয়ে পেরোচ্ছে, শুধু একটা দেশ দিয়ে পেরোচ্ছে না, বেশ কয়েকটা দেশ দিয়ে পেরোচ্ছে। তার মধ্যে একটা দেশ হচ্ছে জর্জিয়া, যেই জায়গাটার ব্যাপারে আমরা ফোকাস করব আবার পরবর্তী আয়াতের মধ্যে, হয়তো আমাদের প্রয়োজন পড়বে। এক্সাক্ট আয়াত নম্বর আমার মনে নেই, কিন্তু পরবর্তী আয়াতগুলো যখন অ্যানালিসিস করবো আমরা, তখন জর্জিয়ার ব্যাপারটা আবার ফিরে আসবে। তো জর্জিয়ান যে ল্যাঙ্গুয়েজ, জর্জিয়ান যে ভাষা, জর্জিয়া সে দেশের যে ভাষা জর্জিয়ান, সেটা আশেপাশের সমস্ত ল্যাঙ্গুয়েজ বা ভাষার থেকে ভিন্ন। অনেক সময় ভাষাগুলো কি হয়, রিলেটেড হয়, কাছাকাছি হয়, তাই তো। যেমন সংস্কৃত, হিন্দি, বাংলা, এগুলো রিলেটেড রিলেটেড। আবার ধরুন বাংলা, তারপরে উড়িয়া, অহমিয়া, এগুলো রিলেটেড ভাষা। কিন্তু জর্জিয়ান এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা সম্পূর্ণ ভিন্ন, এবং পার্শ্ববর্তী এলাকার যে ভাষাগুলো আছে তার থেকে সম্পূর্ণ আলাদা। এইটা একটা কারণ, আমরা কারণটা খুঁজে বার করার চেষ্টা করছি, আর সেই কারণটা তুলে ধরার চেষ্টা করছি। সেই কারণেই তারা মানে অন্য ল্যাঙ্গুয়েজ চট করে বুঝতে পারতো না, শিখতে পারতো না। তো রুলিং স্টেট হোক জুলকারনাইন আলাইহিস সালাম, তারা ব্যাপারটা আয়ত্ত করতে পারছিল না, ভাষাটা আয়ত্ত করতে পারেনি বলা চলে, ঠিক আছে, যেহেতু ভাষাটা একদমই ভিন্ন। এই ব্যাপারগুলো হিস্টোরিক্যাল, জিওগ্রাফিক্যাল, এই বিভিন্ন দিকগুলো, লিঙ্গুইস্টিক, এই বিভিন্ন দিকগুলো আমাদের মাথায় রাখতে হয়, নাহলে কোরআন মাজিদের আয়াতগুলো সচরাচর মানে ব্যাপারগুলো অত সহজে বোঝা সহজ হবে না, অত সহজে বোঝা যাবে না, ঠিক আছে। তাহলে এই পুরো ব্যাপারটা এবার আমাদের আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। একদিকে ব্ল্যাক সি, সেটা আমরা পড়েছিলাম প্রথম যাত্রায় পশ্চিম দিকে, একটা ক্যাসপিয়ান সি, সেটা আমরা পড়েছিলাম দ্বিতীয় যাত্রায় পূর্ব দিকে। তৃতীয় যাত্রাটা হচ্ছে উত্তর দিকে, নর্থের দিকে, ঠিক আছে। সেখানে ককেশাস মাউন্টেন রেঞ্জটা ছিল, সেখানে জর্জিয়ার মধ্যে দিয়ে সে ককেশাস মাউন্টেন রেঞ্জ পার হচ্ছে। সেই জর্জিয়ার ল্যাঙ্গুয়েজটা বা ভাষাটা সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন পার্শ্ববর্তী সমস্ত ভাষা থেকে। সেই কারণে যুলকারনাইন আলাইহিস সালামের ভাষা তারা বুঝতে পারছিল না, যার সদস্যরা প্রায় কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না, প্রায় বুঝতে পারছিল না। এই প্রায় শব্দটা আমরা কেন ব্যবহার করছি? ইয়াকাদু আছে বলে, সে তো ঠিক আছে, কিন্তু কেন আছে সেটা? কারণ পরের আয়াতে আমরা পড়ব যে কোনোভাবে ওরা মানে কথোপকথন করবার মানে একটা উপায়, মানে আলটিমেটলি করতে পারলো, কোনোভাবে একটা করলো আসলে, ঠিক আছে। তো সেটা যখন পড়বো তখন পড়বো। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল, জটিলের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারেস্টিং। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাদ্দ, সাদ্দ, সাদ্দ শব্দটা কেন ব্যারিয়ার, কেন বাধা, দুটো বাধা কি? সেই জন্য এখানে যদি কেউ অনুবাদ করে, এখানে এই এই আয়াতের ক্ষেত্রে আমি কারো অনুবাদ নিয়ে কিছু কথা বলবো না, কারণ মূলত অত্যন্ত কঠিন এই কাজ, এই আয়াতটা অনুবাদ করা। আছে পাহাড়, কিন্তু পাহাড় বলা যাবে না, পাহাড় বলাও নেই এখানে। সেটার ফাংশন, একটা তো ফিজিক্যাল রিয়ালিটি, ভৌগোলিক যে ব্যাপারটা, আরেকটা হচ্ছে ওটার ফাংশনটা কি, কি হিসেবে কাজ করছে, একটা ব্যারিয়ার হিসেবে, একটা বাধা হিসেবে কাজ করছে, সেই ফাংশনটা তুলে ধরা হলো। আর ব্যারিয়ার সচরাচর একটা হয়ে থাকে, নাহলে আবার ব্যারিয়ার কিসের? কিন্তু এটা দুটো ডুয়াল ফর্মে আছে। কেন ডুয়াল ফর্মে আছে? ককেশাস মাউন্টেন রেঞ্জটা নিজেটাই দুটো অংশের মধ্যে বিভক্ত, মাঝে একটা পাস আছে বলে। এই ব্যাপারটি ছিল পুরো ব্যাপারটা। আর বাকি সমস্ত কিছু আমি বুঝিয়েছি, কোনো কিছু বাদ নেই, আমি দেখে নিলাম আরেকবার। তাহলে এবার আমরা আরেকবার এবার আরবি আয়াতটা তাজভিদ রুলে নয়, গ্রামাটিক্যাল রুলে পড়ে নেব, আর বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব। সমস্ত কিছু মাথায় রাখবেন, ব্ল্যাক সি, ক্যাসপিয়ান সি, ককেশাস মাউন্টেন রেঞ্জ বা পর্বতমালা, পুরো ব্যাপারটা মনে রাখবেন, ঠিক আছে, যখন আমরা পড়বো এবং আপনারা শুনবেন বাংলা অনুবাদটা। হাত্তা ইযা বালাগা বাইনা আস-সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলান।
সে আরো একবার চলতে থাকলো যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছলো একটি পর্বতমালার দুটি বিচ্ছিন্ন অংশের মধ্যবর্তী স্থানে, যা প্রায় একটি সংযুক্ত বাধার মতো কাজ করছিল। সে এর নিকটবর্তী দিকের জনবসতিপূর্ণ উপত্যকা অঞ্চলে এমন একটি সম্প্রদায়কে দেখতে পায় যার সদস্যরা প্রায় কোনো কথাবার্তাই বুঝতে পারছিল না।